শুভ সকাল প্রিয় শিক্ষার্থীরা। খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে পঞ্চম শ্রেণীর ইংরেজি ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আমার সকল শিক্ষার্থী এই করোনাকালীন সময়ে বাড়িতে নিরাপদে আছো, সুস্থ আছো এবং ভালো আছো। আমরা মডেল 10 শুরু করেছিলাম। আজকে আমরা মডেল 10 এর প্যারাগ্রাফ রাইটিং নিয়ে আলোচনা করব। এরপরে আমরা অন্য আরেকটা মডেলের সিন কম্প্রিহেনশনে যাব। আমরা দুটি ভাগে ভাগ করে নিয়েছি আমাদের প্রিপারেশনটাকে। একটা হচ্ছে সিন কম্প্রিহেনশন আর একটা হচ্ছে আনসিন কম্প্রিহেনশন। তো আমরা কিছুদিন সিন কম্প্রিহেনশন প্র্যাকটিস করার পরে আবার আমরা আনসিন কম্প্রিহেনশনে যাব। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আমরা ক্লাসে চলে যাই এবং আমি আশা করব আমার সকল শিক্ষার্থী মনোযোগ সহকারে ক্লাসটি দেখবে এবং এই ক্লাস নিয়ে কোনো রকমের সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে হবে। শুরুতেই দেখো আমি লিখে রেখেছি মডেল 10। আমরা অ্যাডভান্সের যে বইটি আছে চৌধুরী হোসেনের ওই বই থেকেই মডেল কোশ্চেনগুলো প্র্যাকটিস করছি। আমি নামটা বলে দিচ্ছি এই কারণে অনেকে কনফিউজড, অনেকে তোমরা বুঝতে পারছো না যে কোথা থেকে পড়াচ্ছি। তো যাই হোক, আমরা মডেল 10 এর কিভাবে কোশ্চেন 4 আনসার করতে হয় সেইটা একটু দেখবো আজকে। শুরুতেই যাব আমরা কোশ্চেনে, আগে কোশ্চেনটা সুন্দর করে বুঝবো, তারপরে আমরা আনসারে যাব। তাহলে সবাই তোমাদের বই হাতে নাও এবং খাতা কলম তো অবশ্যই সাথে রাখবে। দেখো আমাদের এখানে যেটা আছে কোশ্চেন 4-এ আমাদের আসবে যে রাইট আ শর্ট কম্পোজিশন অন। এই অনের পরে ইনভার্টেড কমার মধ্যে যে টপিকসটা থাকবে আমাদের মেইনলি ওই টপিকস নিয়েই প্যারাগ্রাফ লিখতে হবে। আর শর্ট কম্পোজিশন মানে হচ্ছে প্যারাগ্রাফ। তো আমাদের প্যারাগ্রাফটা কি সম্পর্কে লিখতে বলেছে? গুড ফুড সম্পর্কে, কারণ গুড ফুডটা ইনভার্টেড কমার মধ্যে দেওয়া আছে। এরপরে তোমাদের কিছু দিক নির্দেশনা দেওয়া আছে। দেখো, রাইট অ্যাট লিস্ট 5 সেন্টেন্সেস অ্যাবাউট দ্য টপিক। এই টপিক সম্পর্কে কমপক্ষে 5টি সেন্টেন্স লিখতে হবে। রিমেম্বার টু ইউজ ক্যাপিটাল লেটার্স, পাঞ্চুয়েশন। এখানে বলছে যে তোমাকে মনে রাখতে হবে যখন তুমি প্যারাগ্রাফ লিখবে যে ক্যাপিটাল লেটার্স। এটা কিন্তু আমরা অনেক সময় ভুল করে থাকি যে কোথায় কোথায় বড় হাতের অক্ষর হয়, অ্যালফাবেট হয়। আমরা জানি সেন্টেন্সের শুরুতে হয় এবং আরও অন্যান্য জায়গায়ও হয়। সেই ক্যাপিটাল লেটার্সগুলো যেন আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি সেটা বলা আছে। পাঞ্চুয়েশন, পাঞ্চুয়েশন হচ্ছে বিরাম চিহ্ন। বিরাম চিহ্ন বলতে আমি সংক্ষেপে একটু বোঝাই যে চিহ্নগুলো আমরা লেখার ক্ষেত্রে ব্যবহার করে থাকি, যে কমা, ফুল স্টপ, সেমিকোলন, ক্লোন, তারপরে কোশ্চেন মার্ক, এক্সক্লামেশন মার্ক, এগুলোকে বলা হয় বিরাম চিহ্ন। মানে যেখানে যেটা হবে সেটা সঠিকভাবে আমাদের ইউজ করতে হবে। এরপর আছে কারেক্ট স্পেলিং। কারেক্ট স্পেলিং বলতে বোঝায় হচ্ছে সঠিক বানান। এটা খুবই গুরুত্বপূর্ণ। যখন তোমার একটা রাইটিংয়ের মধ্যে মানে বানান প্রচুর ভুল থাকবে তখন কিন্তু তোমার মার্কসটা আলটিমেটলি কমে যায়। তো বানানের ব্যাপারে আমরা সতর্ক থাকবো। অ্যান্ড সেন্টেন্স স্ট্রাকচার এবং সেন্টেন্সের যে গঠন প্রণালী। হ্যাঁ, আমরা অনেকে মনে করি কি বাংলার মতো করে আমরা ইংরেজিটাকে ট্রান্সলেট করতে চাই, কিন্তু মনে রাখতে হবে বাংলা একটা ভাষা এবং ইংরেজি আর একটা ভাষা, এটার সাথে এটার ফার ডিফারেন্স আছে। সো আমরা আমাদের মতো করে ইংলিশ ট্রান্সলেট করলে হবে না। এটা যে নিয়ম কারণ আছে সেটা জেনে আমাদের গ্রামাটিক্যাল স্ট্রাকচার সঠিকভাবে লিখতে হবে। এবার আমরা যেটা করব, শুরুতেই আমরা যে কোশ্চেনের আনসার লিখছি সেই কোশ্চেনের উপরে লিখে নিব যে আনসার টু দ্য কোশ্চেন নং, যেটা এখন যেহেতু আমি 4 আনসার করছি তাহলে 4 লিখে নিব। এটা অনেকে তোমরা যেটা করো মার্জিনের সাইডে লেখো। হ্যাঁ, মার্জিনের সাইডে লিখলে অনেকে বলো যে এটা কি ভুল বা হবে না, সেটা না। এটা মার্জিনের সাইডটা মেইনলি হচ্ছে মার্জিনটা দেওয়া হয় টিচারদের মার্কস পুট আপ করার জন্য বা ওখানে কোনো কমেন্ট লেখার জন্য। ওটা কিন্তু স্টুডেন্টদের ইউজ করার জন্য না। সো মার্জিনের বাইরে তো দিবই না এবং মার্জিনের সাইডও দিব না। আমরা খুব সুন্দর করে হাইলাইট করে উপরে এমনভাবে লিখব যাতে যিনি আমার খাতা দেখবেন খুব সহজেই বুঝতে পারেন যে আমি কোন কোশ্চেনের আনসার লিখছি। বিশেষ করে তোমার পাবলিক এক্সামগুলোতে এই সমস্যাটা বেশি হয়। পাবলিক এক্সামে উইদিন শর্ট টাইমের মধ্যে একজন শিক্ষককে অনেক খাতা ইভ্যালুয়েশন করতে হয়। তো সেই ক্ষেত্রে দেখা যায় অনেক সময় যদি তুমি খুব কর্নারে ছোট করে লিখেছো, এমন হতে পারে যে টিচার হয়তো ভালো করে খেয়াল করেননি যে তোমার এখানে একটা কোশ্চেনের নাম্বার তুমি দিয়েছো। অনেক সময় 2টা কোশ্চেন এরকম মিক্সড আপ হয়ে যায়। হ্যাঁ,
তো এই জন্য এটা করা হয় এবং দেখার সৌন্দর্যেরও ব্যাপার আছে। তুমি নিজেই বাসায় একটু প্র্যাকটিস করে দেখবে যে যখন তুমি একটু মার্জিনের বাইরে অথবা মার্জিনের সাইডে ছোট্ট করে লিখো সেটা বেশি সুন্দর হয়, নাকি যখন তুমি একদম মিডিলে, খাতার মিডিলে ফোকাস করে লেখো যে কোন কোশ্চেনের আনসার করছো, সেটা বেশি দৃষ্টিনন্দন হয়। এটা হচ্ছে কথা। আমরা সৌন্দর্যের ব্যাপারেও খেয়াল রাখবো, শুধু পড়াশোনা করলে হয় না, একটু টেকনিক্যালি প্রিপারেশন নেওয়া পরীক্ষার জন্য, একটু সুন্দরভাবে খাতায় তোমার লেখনীটা প্রেজেন্ট করার ভিতরেও কিন্তু অনেক কিছু ভ্যারি করে। হ্যাঁ, তো আমরা দেখা যায় তোমরা নিচের ক্লাসে পড়ো, আমরা সাধারণত দেখা যায় যে স্কুলের পরীক্ষাগুলোতে আমরা অত বেশি এই জিনিসগুলোর উপরে মানে মার্কস কাটি না। হ্যাঁ, কিন্তু এই বিষয়গুলো অত্যন্ত জরুরি। তাহলে কি করব, আমরা শুরুতে লিখে ফেলি। যেহেতু আমরা কোশ্চেন 4 এর আনসার করছি, তাহলে লিখবো আনসার টু দা কোশ্চেন নাম্বার 4। এটা আমরা সুন্দরভাবে লিখে আমরা একটা স্কেল দিয়ে আমরা এরকম আন্ডারলাইন করতে পারি বা একটু গ্যাপ রাখতে পারি। এবার আরেকটা কথা বলে দিই, অনেকে তোমরা কি করে একটু ডিজাইন করার চেষ্টা করো, মনে করো এখানে তুমি আর একটা আন্ডারলাইন দিয়েছো, মাঝখানে একটু ডিজাইন করেছো। না, এখানে খাতা এইসব করলে হচ্ছে খাতা সৌন্দর্য আরো নষ্ট হয়, এখানে এইভাবে ডিজাইন করা যাবে না। তো এখানে যাই হোক, এরপরে হচ্ছে আমার যে টপিকসটা আসবে, সেই যেটা সম্পর্কে আমি প্যারাগ্রাফ লিখতে যাচ্ছি, সেই টপিকসটা একটু বড় করে, মানে তোমার লেখার সাইজ যেটা সাধারণত যে ফন্ট সাইজে তুমি লেখো তার থেকে একটু বড় সাইজের, মানে যাতে চোখে পড়ে যে কোন টপিকস নিয়ে আমি লেখাটা লিখছি। তোমরা দেখে থাকবে যে সংবাদপত্র যখন হচ্ছে আমরা সংবাদপত্র হাতে নিই, দেখবে যে হেডিংসগুলো কিন্তু একটু বোল্ড আকারে বেশি বেশি গাঢ় কালি দিয়ে লেখা থাকে। হ্যাঁ, এই বোল্ড বলতে হচ্ছে যারা আমরা কম্পিউটারে কাজ করি, মাইক্রোসফট ওয়ার্ডে বোল্ডের একটা অপশন আছে, তো সেই রকম অক্ষরগুলো একটু মোটা মোটা করে ওইভাবে কিন্তু লেখা থাকে, কারণ যাতে যিনি সংবাদ পড়ছেন বা দেখছেন তার ক্ষেত্রে কি হবে, খুব সহজেই ওই হেডিংসটা চোখে পড়ে। সিমিলারলি আমরা সুন্দরভাবে আমাদের এই ইয়াটা লিখবো, টাইটেলটা লিখবো, যেটা তোমরা অনেকেই কিন্তু লিখো না, এটা অবশ্যই লিখতে হবে যাতে শিক্ষক বুঝতে পারেন যে তুমি কোন টপিক সম্পর্কে প্যারাগ্রাফ লিখতে যাচ্ছ। তাহলে আজকে আমরা লিখছি গুড ফুড, এবং সহজে আইডেন্টিফাই করার উপায় হচ্ছে, দেখবে তোমার কোশ্চেনে অনের পরে, তোমার কোশ্চেন পেপারে অনের পরে এরকম ইনভার্টেড কমার মধ্যে তোমার টপিকসটা থাকে। তুমি খুব ইজিলি ফাইন্ড আউট করতে পারবে যে তোমার টপিকসটা কি। ইনভার্টেড কমার মধ্যে যেটা থাকবে সেটাই হচ্ছে টপিকস। বাট তুমি যখন প্যারাগ্রাফ লিখবে তখন আর ইনভার্টেড কমার কোনো প্রয়োজন নেই। তাহলে আমি মুছে দিচ্ছি। তাহলে দেখো এখানে আমি লিখবো গুড ফুড। কি লিখবো? আজকে আমি গুড ফুড নিয়ে আলোচনা করছি, এই জন্য আমি একটু গুড ফুড লিখবো। দেখো আমি দুইটা অ্যালফাবেট ক্যাপিটালে লিখেছি, এটা হচ্ছে একটু হাইলাইট করার জন্য। এভাবে লেখা যায়, হেডিংস গুলা এভাবে লেখা যায়, কোনো সমস্যা নেই। তা এখন হচ্ছে যেটা মেইন ইস্যু, আমরা কম্প্রিহেনশনটা বেশ কয়েকদিন আগে পড়েছিলাম, আমরা ফুড পিরামিড সম্পর্কে পড়েছিলাম। সাধারণত এই 4 কোশ্চেনের যে কম্প্রিহেনশনের ভিত্তিতে মেইনলি হচ্ছে প্যারাগ্রাফটা আসে, মানে কম্প্রিহেনশনের টপিকস রিলেটেড ইন জেনারেল এটাই দেখা যায়। তো এইটা ছিল ফুড পিরামিড সম্পর্কে, যেখানে খাবারের যে আমাদের যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো নিয়ে আলোচনা করা ছিল। এবং ফুড পিরামিড এই কারণে বলা হয়েছিল কারণ এটা পিরামিডের শেপে আমরা ফুডের যে এলিমেন্টসগুলো, উপাদানগুলো আছে সেইগুলো যে ক্যাটাগরাইজ আছে সেটাকে আমরা রিপ্রেজেন্ট করেছি। যারা ক্লাস দেখোনি অবশ্যই ওই ক্লাসটি দেখে নিবে, কারণ আমি সবসময় বলি একটা ক্লাসের সাথে আরেকটা ক্লাস ইন্টার রিলেটেড থাকে। তুমি যদি মাঝখান থেকে একটি ক্লাস দেখো তাহলে বোঝা সম্ভব নয়। আর যেহেতু অনলাইন ক্লাস, এই জন্য প্রত্যেক ক্লাসে মনে করো আমি যদি আবার কম্প্রিহেনশনে ব্যাক করি, সেটা যেমন সময় সাপেক্ষ ব্যাপার, তো আমাদের সময়েরও একটা ব্যাপার থাকে। তো এই জন্য আমি বলবো তোমরা সবসময়ের জন্য যেদিন ক্লাস হবে তোমরা আগের ক্লাসটা একটু দেখে নিবে। তাহলে গুড ফুড সম্পর্কে আমার আইডিয়া আছে কিনা, আগে আমার কনসেপ্টটা ক্লিয়ার করে চিন্তা ভাবনা করে যে আমি কিভাবে আমার আনসারটা লিখবো, তারপর আমি আনসারে যাব। আমরা অনেকেই করে থাকি যে খুব তাড়াহুড়া করে আনসার লেখার জন্য ব্যস্ত হয়ে যায়, সেটা একদম করা যাবে না।
তোমাকে আগে এই কনসেপ্টটা নিতে হবে যে আচ্ছা এই প্যারাগ্রাফটা আমি কিভাবে লিখবো, আমি কি লিখবো, সেটা আগে তোমাকে মেন্টালি সেট আপ করে তারপরে লেখা স্টার্ট করতে হবে। শুরুতে এই গুড ফুড জিনিসটা কি এটা তোমাকে আগে বুঝতে হবে, এবং তোমার খাতায় লেখনির মাধ্যমে যিনি খাতা দেখবেন তাকে তোমাকে শুরুতে এইটা সুন্দরভাবে বুঝিয়ে দিতে হবে যে গুড ফুড বলতে আসলে কি বোঝায়। গুড ফুড বলতে বোঝায় হচ্ছে ভালো খাবার। যদি ইন জেনারেল তুমি এটার মিনিং করো তাহলে আসছে বাংলায় ভালো খাবার। এখন ভালো খাবার মানে যে বিরিয়ানি, পোলাও, কোরমা এই বিষয়গুলো কিন্তু নয়। ভালো খাবার বলতে এখানে মেইনলি যেটা বোঝানো হয়েছে স্বাস্থ্যকর খাবার, মানে আমাদের শরীর ফিট রাখতে, ফিজিক্যালি ফিট রাখতে আমাদের দৈনন্দিন জীবনে যে খাদ্য উপাদানগুলো আমাদের অবশ্যই গ্রহণ করা উচিত সেগুলোই হচ্ছে গুড ফুড। এখন আমরা যেটা করি, আমরা অনেক সময় এর ব্যাপারে সতর্ক থাকি না, যেটা ভালো লাগে আমরা সেই খাবারটাই কন্টিনিউয়াসলি খেয়ে যাচ্ছি। তো আমাদের এই জন্য ফুড মেনুতে সব ধরনের খাবার থাকবে, এবং সেটা আমি কম খাই বা বেশি খাই। এবং যেগুলো ফ্যাটি বা যেগুলো জাঙ্ক ফুড, মানে জাঙ্ক ফুড বলতে আমি যেটাকে বোঝাচ্ছি সেটা হচ্ছে সহজভাবে বলতে গেলে যে ফাস্ট ফুডগুলো আমরা খেয়ে থাকি, এগুলো শরীরের জন্য ভীষণ ভীষণ হার্মফুল। এটা হচ্ছে টেস্টি, এই জন্য আমরা খাই, ভালো লাগে এই জন্য। তাহলে গুড ফুড সম্পর্কে নিশ্চয়ই তোমাদের একটি আইডিয়া অলরেডি হয়ে গেছে। এখন আমরা এটাকে যেহেতু বলেছে যে কমপক্ষে 5টি বাক্য, এবং আমি লেখার সময় খেয়াল করব যে আমার প্যারাগ্রাফ কমপক্ষে 5টি বাক্য হয়েছে কিনা। এরকম 5টি বাক্য থেকে তুমি 1টি বা 2টি বাক্য বেশি লিখতে পারো, বাট 5টি সেন্টেন্সে নিচে যাওয়া যাবে না, কারণ তোমার প্রশ্নে একটা নির্দেশনা দেওয়া হয়েছে। তাহলে সো আমরা এখানে গুড ফুডটাকে একটু লিখবো, গুড ফুড সম্পর্কে, এবং এটা কিন্তু অবশ্যই তোমার সিন কম্প্রিহেনশনের হেল্প নিয়ে লিখবে, এটা কখনোই মেমোরাইজ করবে না। সিন কম্প্রিহেনশনের হেল্প নিয়ে আমরা এই প্যারাগ্রাফগুলো লিখবো। তাহলে আমি আমার মতো করে লিখছি যে গুড ফুড বলতে কি বোঝায়, যেটা আমি তোমাদের এই মাত্র বললাম যে গুড ফুড মিন্স দ্য ফুডস হুইচ is very helpful to keep us fit and physically fit and healthy। তাহলে সেটাই আমি লিখবো যে গুড ফুড good food is the food which makes our body physically fit and healthy। Physically fit and healthy। এটা কিন্তু আমরা অনেকেই কোশ্চেন লেখার একটা ব্যাপার আছে, আমরা অনেকেই বুঝি না কিভাবে কোশ্চেনের আনসার করতে হয়। সাপোজ মনে করো আমি তোমাকে গল্পের মাধ্যমে বোঝাই, তোমাকে কেউ জিজ্ঞেস করলো যে তোমার নাম কি, খুব সিম্পল একটা কোশ্চেন, তো তুমি কি করলে, তুমি অনেক কিছু বললে, তুমি এই ক্লাসের স্টুডেন্ট, তোমার বাবার নাম, মার নাম, তোমার দাদা বাড়ির গল্প, অনেক ইনসিডেন্ট বলে টলে দেখা গেছে তুমি একদম শেষের দিকে হয়তো তোমার নামটা বললে, অথবা তোমার নামটি বললেই না। মোস্ট অফ দ্য কেসেস আমরা যখন, তোমরা হয়তো ইংরেজি অত ভালোভাবে অনেক সময় না বোঝার কারণে হয়ে থাকে, বা অনেকে মেমোরাইজ করা হয়, যে কোনো কোশ্চেন বুঝতে হবে। তো এইটার জন্য কি হলো, তুমি অনেক লিখেছো, তুমি তো ভাবছো যে আমি অনেক লিখে এসেছি, তাহলে আমি মার্কসটা কেন কম পেলাম। তো এইটা হয়, অনেকেই হয়তো এভাবে অনেক জায়গায় হয়তো পেয়ে আসছো যে বেশি লিখে ইরিলেভেন্ট অপ্রাসঙ্গিক কিছু লিখে মার্কস পেয়ে আসছো। এই জন্য অনেকের ভিতরে একটা বদ্ধমূল ধারণা থাকে যে আমি পেজ ঘুরে বেশি লিখলে বেশি মার্কস পাবো। বাট আমি বলবো যে অন্তত আমাদের প্রতিষ্ঠানে বেশিরভাগই যে শিক্ষকগণ আছেন তারা ইয়াং এবং এনার্জেটিক, তো তারা অবশ্যই খুব কেয়ারফুল, অবশ্যই যখন তোমার খাতা মূল্যায়ন করে অবশ্যই পড়ে দেখে শুনে খাতা মূল্যায়ন করে। তো এইটা একদমই করা যাবে না, আমাদের একদম টু দ্য পয়েন্ট আনসার করতে হবে। তোমাকে গুড ফুড কি বলছে, তুমি একদম শুরুতেই গুড ফুড সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপ্ট দিয়ে নিবে, যাতে পরীক্ষা যিনি খাতা দেখবেন উনি বুঝতে পারেন যে তুমি
এই টপিকসটা সম্পর্কে তোমার একদম কনসেপ্ট, একটা ধারণা, মানে একটা কনসেপ্ট, ক্লিয়ার কনসেপ্ট আছে, তার মানে একটা স্বচ্ছ ধারণা আছে। তাহলে শুরুতেই আমি এটা লিখে নিয়েছি। এবার কি করতে হবে, এটাকে আরো বেশি ইনফরমেটিভ করতে হবে, আরো খাবারের কি কি উপাদান আছে সেগুলোকে তোমার লিখতে হবে। এটা আমাদের দৈনন্দিন জীবনে কম খাই বা বেশি খাই, এটা হচ্ছে মানে এভাবে করে করে আমাদের এই প্যারাগ্রাফের মানটা একটু বাড়াতে হবে। সেটা কিরকম একটু দেখি। এখানে এবার আমরা লিখতে পারি কিভাবে আমরা এই যে হেলদি ফুডের কথা বললাম, তাহলে হেলদি ফুডটা আমরা মানে কিভাবে আমরা এটা পেতে পারি। এটা আমরা বিভিন্ন ধরনের যে খাবার আছে সেই খাবার থেকে পেতে পারি, তাই না? আমরা ডিফারেন্ট কাইন্ডস অফ ফুডস আছে। তাহলে আমরা লিখে ফেলি যে উই ক্যান টেক হেলদি ফুড বাই ইটিং ডিফারেন্ট কাইন্ডস অফ ফুড। উই ক্যান, এখানে ইট না বলে ঠিক বলতে পারো। আর একটা স্ট্যান্ডার্ড ইংলিশ হচ্ছে হ্যাভ, মানে যত ভার্ব আছে সব হ্যাভ দিয়ে ইউজ করা হয়। এটা খুবই মডার্ন এবং স্ট্যান্ডার্ড একটা ইংলিশ। ভার্বগুলোকে হ্যাভের ভিতরে আনা হয়। তো উই ক্যান হ্যাভ দিলেও হবে, উই ক্যান টেক, উই ক্যান ইট, অ্যাজ এ উইশ। তুমি যেভাবেই পারো তোমার সেন্টেন্সটাকে তুমি সেভাবেই লিখতে পারো। তাহলে উই ক্যান টেক হেলদি ফুড by eating, অথবা এখানেও দেখো by taking, by eating অথবা by having। হ্যাভিংটা খুব বেশি স্ট্যান্ডার্ড, by having। আমি হ্যাভিংটা একটু লিখে দিই, হ্যাভিং, by having different kinds of food, by having different kinds of food। এখন আমাদের সেই ফুডগুলো কি, আমি বারবার বলছি হেলদি ফুড হচ্ছে যে ফুডগুলো, গুড ফুড বলতে বোঝায় যে ফুডগুলো খাবার মানে শরীরের জন্য জরুরি। কিন্তু আমাকে এখন হাইলাইট করতে হবে কিছু ফুড, আমাকে একদম স্পষ্ট করে আমার এই লিখনের ভিতরে বলে দিতে হবে, একদম স্পেসিফিক করে টু দ্য পয়েন্টে বলে দিতে হবে। সেটাই আমি এবার লিখবো। দেখো এখন আমাদের সব ধরনের খাবারের প্রয়োজন আছে, তাহলে উই নিড অল কাইন্ডস অফ ফুড। এবার কি কি ধরনের খাবার, লাইক বা ফর মানে অ্যাজ, এভাবে দিয়ে আমি কয়েকটা খাবারের নাম লিখে দিব। তাহলে চলো, উই নিড all kinds of food, all kinds of food like, এই লাইক মানে কিন্তু পছন্দ করে না, ইংরেজি খুবই জটিল জটিল, মানে খাবারে যত ধরনের ভেজাল আছে তার থেকেও বেশি ভেজাল হচ্ছে এই ইংরেজি ভাষার। আমি এই কারণে বলছি কারণ এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ এবং এটা হচ্ছে ব্রিটিশ এবং আমেরিকান দুই ধরনের আছে, স্পেলিংয়ে চেঞ্জ আছে, প্রোনাউন্সিয়েশনে চেঞ্জ আছে। তো আমরা অনেক সময় মিক্স আপ করে ফেলি। তো আমরা প্রত্যেকটা বিষয়, এবং দেখো এই যে লাইক, তুমি ছোটবেলা থেকে শিখে এসেছো লাইক মানে হচ্ছে পছন্দ করা। হ্যাঁ, তুমি অ্যাবসলিউটলি রাইট শিখেছো, কিন্তু এর ভিতরে অনেক কথা আছে। সে ব্যাপার হচ্ছে এই লাইক যখন আমি বলবো যে আই লাইক হিম, আমি তাকে পছন্দ করি, আই লাইক ব্যানানা, আমি কলা খেতে পছন্দ করি। কিন্তু এই সেন্টেন্সটি খেয়াল করো, উই নিড অল কাইন্ডস অফ ফুডস লাইক, এখানে লাইক মানে হচ্ছে যেমন, হ্যাঁ, বা এইরকম মতো, এরকম অর্থ বোঝায়। যেমন হচ্ছে লাইক বা সাজ অ্যাস আমরা যেরকম বলি যে এই ধরনের, হ্যাঁ, সেক্ষেত্রে আমরা এই লাইক শব্দটি এখানে ব্যবহার করছি। তাহলে লাইক দিয়ে আমরা কয়েকটি খাবারের নাম লিখে দিব, যেমন হচ্ছে গ্রেনস, গ্রেনস হচ্ছে শস্য দানা, কি হচ্ছে গ্রেনস, গ্রেনস। তারপর হচ্ছে ফ্রুটস, তাই না? ফ্রুটস কিন্তু খাওয়া খুবই জরুরি, ফ্রুটস। ভেজিটেবলস, অনেকেই আমরা ভেজিটেবলস খেতে চাই না, তাই না? ভালো লাগে না অনেকের কাছে, বাট ভেজিটেবলসটা কিন্তু তোমার শরীরের জন্য অনেক জরুরি, অনেক জরুরি শরীরের জন্য। ভেজিটেবলস, গ্রেন শস্যদানা, ফ্রুটস ফলমূল, ভেজিটেবলস শাকসবজি। এরপরে যেটা আছে দেখো মিট, মিট মাংস, এগস, ডিম। হ্যাঁ, ডিম কিন্তু খুবই পুষ্টিকর। অনেক আমরা ছোটরা অনেক সময়, যারা তোমরা ছোট আছো অনেকে হচ্ছে ডিম পছন্দ করো না বা খেতে চাও না। হ্যাঁ, ডিমটা কিন্তু খুবই জরুরি। এগস, বিনস, বিনস হচ্ছে মটরশুঁটি। এরপর হচ্ছে ল্যান্টিলস, ল্যান্টিলস হচ্ছে মসুর ডাল। মিল্ক
অ্যান্ড ডেইরি প্রোডাক্টস। মিল্ক, হ্যাঁ মিল্কটা খুবই জরুরি, মিল্ক অ্যান্ড ডেইরি প্রোডাক্টস। দেখো আমার যখন ফুল প্যারাগ্রাফটা লেখা হয়ে যাবে আমি পুরো বোর্ডটা হাইলাইট করব, আমি সরে যাব এবং তোমরা খুব সুন্দরভাবে লিখে নিতে পারবে, কোনো সমস্যা নেই। আমি অবশ্যই টাইম দিব লেখার জন্য। তোমরা সবসময়ের জন্য আমি যেটা দেখি ক্লাসে যখন কোনো কিছু লেখানো হয় সবার মনোযোগটা লেখার দিকে থাকে, হ্যাঁ দ্রুত লিখতে হবে, ম্যাডাম হয়তো মুছে দিবে। তো এই দুইটা কাজ একসঙ্গে করতে গেলে কিন্তু কাজটা পারফেক্ট হয় না। আমি যখন বুঝাবো, তোমার বোঝাটা আগে জরুরি, তুমি বুঝে যাবে সুন্দরভাবে। আর লেখাটা তুমি লেখার জন্য আমি আলাদা টাইম সব সময় দিই, সেটা যখন আমাদের স্কুলে তোমরা ফেস টু ফেস ক্লাস করতে এসে তখনও, আর অনলাইন ক্লাসও আমি লেখার জন্য কিছুটা টাইম অবশ্যই দিব। আগে তোমরা বুঝে নাও যে কিভাবে আসলে প্যারাগ্রাফটা লিখতে হয়, এইটা হচ্ছে বেসিকটা আগে শিখে নাও। তাহলে দেখো আমি কিছু খাবারের নাম উল্লেখ করে দিয়েছি। এখন যেটা করতে হবে যে আমাদের মনে রাখতে হবে যে সব ধরনের খাবার আমাকে খেতে হবে। মনে করো তোমার ডাল পছন্দ না, অথবা তোমার দুধ বা দুগ্ধ জাতীয় কোনো খাবার পছন্দ না, এই জন্য কি করলে তুমি সেটা অ্যাভয়েড করলে, সেটা একদমই খেলে না, এরকম করা যাবে না। আমাদের সব ধরনের খাবার আমাদের মেনুতে, খাবারের মেনুতে রাখতে হবে, হ্যাঁ। তাহলে আমরা লিখতে পারি যে উই শুড কিপ ইন মাইন্ড দ্যাট, আমাদের মনে রাখতে হবে যে উই শুড keep in mind that, আমাদের মনে রাখতে হবে যে কি মনে রাখতে হবে, we have to eat all kinds of foods, we have to eat all kinds of foods। আমাদের মনে রাখতে হবে আমাদের সব ধরনের খাবার গ্রহণ করতে হবে বা খেতে হবে। এখন সেটার অ্যামাউন্টটা হয়তো একটু কম বেশি হতে পারে, যেমন তুমি সবজি পছন্দ করো না বা সবজি একটু কম খেলে, বা খেতে হবে, হ্যাঁ সেটা বলছি যে অ্যামাউন্টটা একটু কম বেশি হতে পারে, অ্যামাউন্ট হচ্ছে পরিমাণ। তাহলে আমি লিখে দিই the amount may be small or big, the amount may be small or big, অ্যামাউন্টটা কম অথবা বেশি হতে পারে, but we must take them every day, কিন্তু আমাদের প্রত্যেক দিন সেগুলো খেতে হবে, but we must eat them regularly অথবা every day, daily, যেভাবেই লেখো না কেন সমার্থক শব্দ আমরা ইউজ করতে পারি। যে আমি এখানে এভরিডে লিখেছি বিধায় তোমাকেও এভরিডে লিখতে হবে, বিষয়টা কিন্তু এরকম না। But we must take them every day. But we must take them every day. এই হচ্ছে আমাদের প্যারাগ্রাফ। এবার তোমরা খাতায় লিখে নাও। অবশ্যই আজকে তারিখ দিবে, আজকে হচ্ছে 1 তারিখ, আমাদের আগস্ট মাস শুরু হয়ে যাচ্ছে। যেটা আমি একটু বলে নিই, আমরা জানি যে আমাদের এই মাসে হচ্ছে 15ই আগস্ট হচ্ছে জাতীয় শোক দিবস। তো খুব মানে অনেক বড় করে অনেক প্রোগ্রাম করা হয়, হয়তো করোনাকালীন সময় অনলাইন ভিত্তিক অনুষ্ঠান আয়োজন করা হবে বা প্রতিযোগিতা, সরকার থেকে কিছু সিদ্ধান্ত আছে। তো তোমরা আমাদের এই মাসে আমরা সবসময়ের জন্য আমাদের দেশের ইতিহাস, ঐতিহ্য এগুলোকে কিন্তু ধারণ করতে হবে, নিজের ভিতরে লালন করতে হবে, তাহলেই আমাদের দেশাত্মবোধ জাগ্রত হবে। আমরা সব সময়ের জন্য দেশের ইতিহাস জানবো, যে এর পিছনে কাদের অবদান ছিল, কারা এই দেশটাকে স্বাধীন করেছে, কিভাবে বাংলাদেশের অভ্যুদয় ঘটলো। হ্যাঁ, তো 15ই তোমরা দেখবে যে অনেকেই কিন্তু এই আগস্ট মাসের শুরুতেই কিন্তু এই যে আগস্টের যে 15ই আগস্টের একটা ব্যাচ লাগায় বা বিভিন্ন ধরনের প্রোফাইল পিকচার ফেসবুকেও চেঞ্জ করে। হ্যাঁ, মানে আমরা কি করি, আমরা ওভাবেই যে তোমার প্রকাশ করতে হবে সেটা না, এটা হচ্ছে মেইনলি তোমার নিজের ভিতরে লালন করতে হবে। হ্যাঁ, তো আমরা কি করব, আমাদের নিজেদের ইতিহাস ঐতিহ্যকেও একটু জানার চেষ্টা করব। আর 15ই আগস্টের উপরে অবশ্যই তোমাদের অনলাইনে ক্লাস হবে। তো দেখো
এখানে দেখো যেটা হয়েছে আমি লিখে দিয়েছি, তোমরা এইভাবে সুন্দরভাবে তোমাদের খাতায় লিখে নাও। আর এর ভিতরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। আর আমি তোমাদের টাইম দিচ্ছি এই প্যারাগ্রাফটা লেখার জন্য। আচ্ছা দেখো আমি কিছুটা সময় দিয়েছি। এবার আমরা চলে যাব মডেল 12। মডেল 12 এর আমরা চলে যাব। আমি তোমাদের বলেছি যে আমরা সিলেক্টিভ কিছু পড়বো, আমরা সব পড়বো না। আমরা আমাদের পরীক্ষার জন্য যেগুলো বেশি গুরুত্বপূর্ণ আমরা সেইভাবে একটু প্রিপারেশন নিচ্ছি এখন। তো আমি এটা মুছে দিচ্ছি। আমরা এখন চলে যাব মডেল 12-তে। দেখো এখানে আমরা মডেল 12, আমি এখানে অনটা আগে লেখা ছিল তাই। তো মডেল 12-এ আমি চলে যাচ্ছি। মডেল 12-এ কি আছে আমরা একটু দেখে নিব। আগে শুরুতেই আমরা কম্প্রিহেনশনটা শিখবো, কারণ কম্প্রিহেনশনের ভিতরেই আমার 4টা কোশ্চেনের আনসার করতে হবে। তো আমরা একটু দেখি কি আছে। রিড দ্য টেক্সট অ্যান্ড আনসার দ্য কোশ্চেন নং 1, 2, 3 and 4। নিচের টেক্সটটি পড়ো এবং 1, 2, 3 এবং 4 নম্বর প্রশ্নের উত্তর দাও। সীমা ইজ অ্যাট হোম টুডে। সীমা আজ বাড়িতে আছে। She didn't go to school because she is ill. সে স্কুলে যায়নি এই কারণে যে সে অসুস্থ। আমি শব্দার্থ লিখে দিব, আগে আমরা একটু বোঝার চেষ্টা করি। She has a cough and a sore throat. তার কি হয়েছে? তার কাশি হয়েছে এবং গলায় ব্যথা হয়েছে। এই কম্প্রিহেনশনটা কিন্তু অনেক বেশ পুরানো। এটা আমাদের ইংলিশ ফর টুডে ক্লাস 5 বোর্ড থেকে যে বইটি দেওয়া হয়েছে সেই বইতে অনেক আগে থেকে দেওয়া আছে। কিন্তু এই বর্তমান প্রেক্ষাপটে করোনাকালীন সময়ে এই বিষয়টা যেহেতু রিলেটেড চলে এসছে, এই জন্য আমি একটু আলোচনা করব। এইটা কিন্তু খুব খুব জরুরি। এখন অনেকেই কোভিড-19 আক্রান্ত হচ্ছে, অনেকে মারাও যাচ্ছে এবং খুব খারাপ একটা অবস্থা, দেশে লকডাউন চলছে তোমরা জানো। তো এটা কিন্তু বর্তমান প্রেক্ষাপটে যদি এই ধরনের সিমটমস দেখা যায় এটাকে একদমই ইগনোর করা উচিত না। যে গলায় ব্যথা তো আমার হয়ে থাকে মাঝে মাঝে, হয়তো এটা টনসিলের ব্যথা বা আমার সর্দি কাশি তো জল হতে পারে, কারণ এখন হচ্ছে রেইনি সিজন চলছে, ঠান্ডা পড়ে একটু মাঝে মাঝে, আবার গরম হয়। হ্যাঁ, তো এখন এই সময়টায় কোনো রকমের রিস্ক নেওয়া যাবে না। সামান্য যদি কোনো একটা সিমটমস দেখা যায় সাথে সাথে ডক্টরের শরণাপন্ন হতে হবে এবং যেটা করতে হবে তোমাকে ট্রিটমেন্ট চালিয়ে যেতে হবে। যেমন গলায় ব্যথা হলে সাথে সাথে গরম পানি, লেবু দিয়ে, লবণ দিয়ে ওই গরম পানির সাথে মিশিয়ে বা যে ধরনের ট্রিটমেন্টগুলো এখন চলছে কখনো ইগনোর করা যাবে না। হায়াত মত আল্লাহর হাতে, সৃষ্টিকর্তার হাতে, সেটা ঠিক আছে। তারপর আমরা সচেতনতা অবলম্বন করবো, কারণ আমরা সবাই বাঁচতে চাই, আমরা কেউ এরকম মহামারীর কারণে মারা যেতে চাই না। আমি এতগুলো কথা বেশি বললাম কারণ এটা বর্তমান প্রেক্ষাপটের সঙ্গে মিলে গেছে এই কারণে। তো দেখি আর একটা যেটা হয়, এখন যেহেতু অনেকে কি করে, আমরা অনেকে ভয় পাই যে করোনা পজিটিভ কাউকে বলা যাবে না বা ডক্টরের কাছে যাওয়া যাবে না, টেস্ট করানো যাবে না। এর ফলে কি হয়, এর জন্য এই ক্ষতিটা আলটিমেটলি আমাদের উপরেই এসে পড়ে, কারণ আমাদের একটা পরিবার আছে, যেহেতু এটা সংক্রামক রোগ। তো এই জন্য যেটা করতে হবে, এই সব ধরনের বিষয়গুলোকে তুচ্ছ তাচ্ছিল্য করে আমাদের কি করতে হবে, আমাদের সচেতন থাকতে হবে শুরু থেকে এবং আমাদের সেইভাবে চিকিৎসা করাতে হবে। এরপরে দেখো, she also feels very warm because she has a fever. দেখো সে খুব গরম অনুভব করছে কারণ হচ্ছে তার জ্বর আসছে। she has the flu, তার ইনফ্লুয়েঞ্জা হয়েছে। the doctor visited Shima last night. গত রাতে ডক্টর সীমাকে দেখতে এসেছিল। she needs some medicine, তার কিছু ঔষধের দরকার। she also told her what to do in order to get well soon.
সে আরও তাকে বলতে চায় যে ভালো হওয়ার জন্য, সুস্থ হওয়ার জন্য তাকে কি করতে হবে। মানে ডক্টর এসছে, ডক্টর কিছু মেডিসিন দিয়েছে এবং তাকে কিছু পরামর্শ দিয়েছে। শুধু মেডিসিন না, মেডিসিনের পাশাপাশিও কিন্তু আমাদের সুস্থ হওয়ার জন্য অনেক কিছু রিলেটেড থাকে। ইট ফুড দ্যাট গিভস ইউর বডি এনার্জি। দেখো ডক্টর শুরুতেই কি কথা বলেছে, শুরুতে কিন্তু খাবারের কথা বলেছে যে এই খাবারগুলো বেশি করে খাও যা তোমাকে শক্তি দেয়। ট্রাই টু ইট ইভেন ইফ ইউ আরন্ট হাংরি। যে তুমি খেতে চেষ্টা করো যদিও তুমি ক্ষুধার্ত না থাকো বা তোমার ক্ষুধা না লাগে। এটা কিন্তু হয় অসুস্থ অবস্থায় আমাদের খেতে ইচ্ছা করে না, বাট খেতে হবে, কারণ শরীরকে স্ট্রং করতে খেতে হবে। ইউ নিড টু বি স্ট্রং। তোমাকে শক্তিশালী হতে হবে। রেস্ট, স্টে অ্যাট হোম। বিশ্রাম নাও, বাড়িতে থাকো। ডোন্ট গো টু স্কুল অর ওয়ার্ক। যে তোমার স্কুলে অথবা কাজে যেও না, নিষেধ করছে। ড্রিঙ্ক আ লট অফ ওয়াটার অর জুস। অনেক বেশি পানি অথবা জুস পান করো। দে আর বেটার দ্যান সফট ড্রিঙ্কস। সেগুলো সফট ড্রিঙ্কসের থেকে বেশি ভালো। আর ইউ কপিং ও স্নিজিং। তুমি কি কাশছো অথবা হাঁচি দিচ্ছ? কভার ইউর মাউথ অ্যান্ড নোজ। তোমার নাক এবং মুখ ঢেকে রাখো। ইউজ আ টিস্যু নট ইউর হ্যান্ড। একটা টিস্যু ব্যবহার করো, তোমার হাত নয়। আমরা অনেক সময় কি করি, আমাদের কাপড় নোংরা করে ফেলে হাতে মুছে দেয়, এগুলো করা যাবে না। দেখো এইগুলো কিন্তু এই যে করোনা তো পরে এসছে, অনেক পরে, তাই না? এই কম্পিটিশনটা অনেক আগে। এটা সবসময়ের জন্য যে হাত মুখ ধোয়া, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এই মাস্ক ইউজ করা। তুমি শুধু করোনার জন্য না, মাস্কটা ইউজ করলে অনেক ধুলাবালি অনেক কিছু থেকে নিজের শরীরকে প্রোটেক্ট রাখা যায়। অনেকেই কিন্তু ডক্টরই সাজেস্ট করে দেন যে রেগুলার মাস্ক ইউজ করবেন যাদের অ্যালার্জি প্রবলেম আছে, ডাস্ট অ্যালার্জিক আছে। তো এই জন্য এগুলো দেখো, এগুলো সবসময় নির্দেশনা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, বারবার হাত ধোয়া, নিজেকে একটু সেইভাবে টিস্যু ইউজ করা সর্দি হলে। হ্যাঁ, এরপরে দেখো, তারপরে যে হাঁচি কাশি দিলে আমরা যেটা করি, অনেক সময় দেখা যায় ক্লাসের মধ্যে হাঁচি এসছে, পাশে তোমার কোনো ফ্রেন্ড বসে আছে, এমন ভাবে তুমি হাঁচি দিচ্ছ পুরো তার গাড়, দেখা গেছে তার শরীর, তার জামা টামা পুরো তার শরীরে লেগে গেছে। এইগুলো করা যাবে না। সাথে সাথে আমাদের হাই আসলে, আমরা যখন সময় ঘুম থেকে ওঠার পরে হাই তুলি, বা আমাদের হাঁচি কাশি আসলে ইমিডিয়েট যদি হাতের কাছে কিছু না থাকে, রুমাল বা টিস্যু না থাকে, সেক্ষেত্রে আমরা ইমিডিয়েট হাত দিয়ে মুখ চেপে ধরবো বা নাক চেপে ধরবো। এটা হচ্ছে একটু ম্যানার, এই ম্যানারগুলো জানা দরকার। এরপরে দেখো, ওয়াশ ইউর হ্যান্ডস রেগুলারলি। দেখো হাত ধোয়ার কথাও কিন্তু এখানে বলা আছে। এই সময় করোনা ছিল না, আমি বারবার এক কথাই হাইলাইট করছি, এই সময় কিন্তু করোনা ছিল না, বা এটা অনেক আগের কম্প্রিহেনশন, অনেক আগে থেকে লেখা। তো এই বিষয়গুলো কিন্তু এখন বেশি মেনে চলা হচ্ছে করোনার কারণে। তো এগুলো শুধু করোনার জন্য না, সবসময় আমাদের এগুলো ফলো করা উচিত যে ওয়াশ ইউর হ্যান্ডস রেগুলারলি। হ্যাঁ, নিয়মিতভাবে হাত পরিষ্কার করতে হবে। ইউজ ইউর ওন প্লেট, গ্লাস অ্যান্ড কাপ। তোমার নিজের প্লেট, গ্লাস এবং কাপ ব্যবহার করো। এটা কিন্তু খুব জরুরি। হাঁচি কাশি এগুলো কিন্তু একজনের কাছ থেকে আরেকজনের কাছে যায়, বা জ্বর, যেগুলো সিজনাল জ্বরও যদি তুমি বলে থাকো, দেখা যায় যে বাসার একজনের হলো, এরপরে আস্তে আস্তে অন্যদেরও হয়। তো এইগুলো এই জন্য, আর এটা ফ্যামিলি থেকেও একটা মানে শিক্ষা। অনেক জায়গায় আছে যে প্লেট গ্লাস আলাদা নেই, যে যার মতো একটা প্লেট নিচ্ছে, ওই প্লেটে অন্যরাও খাচ্ছে আর একদিন, বা এরকম যার যার স্পেসিফিক আমাদের খাবারের বিষয়গুলো অসুস্থ না থাকলেও আলাদা থাকা উচিত। কারণ কি, বিভিন্ন ধরনের কখন কোন সমস্যাটা আরেকজনের কাছে সংক্রমিত হয় এটা বলা যায় না। এই জন্য নিজস্ব প্লেট, গ্লাস এবং কাপ ব্যবহার করতে হবে। আদার পিপল ক্যান ক্যাচ ইউর ইলনেস ফ্রম দিস থিংস। দেখো এ কথাই বলেছে যে অন্যরা তোমার কাছ থেকে এই অসুস্থতাটা পেতে পারে যদি মানে ক্যাচ ইউর ইলনেস, তাদেরকে এটা ধরে বসতে পারে এই অসুস্থতাটা এই মাধ্যমগুলোর মাধ্যমে। দেখা গেছে তো তোমার গ্লাস আরেকজন ইউজ করছে, তখন সে হাত দিয়ে ধরেছে, সে পানি খাচ্ছে। করোনা না থাক, সিম্পল সিজনাল মনে করো জ্বর সর্দি কাশি যখন হয়, তখনও কিন্তু এই সচেতনতাগুলো অবলম্বন করা উচিত। তাহলে কি আছে, এই যে এটা হচ্ছে আমাদের কম্প্রিহেনশন। এবার আমি কিছু শব্দার্থ তোমাদের লিখে দিব, আর আমার কাছে যেগুলো মনে হয় আমি সেগুলোই দিয়ে থাকি। এরপরও তোমার কাছে যদি কোনো শব্দের অর্থ কঠিন মনে হয়, অবশ্যই তুমি আমাকে কমেন্ট করে জানাবে। তাহলে শব্দার্থ আমরা লিখে ফেলবো। শব্দার্থ আমরা কিন্তু সিন কম্প্রিহেনশন করছি, বারবার বলি সিন কম্প্রিহেনশন আমরা এখন প্র্যাকটিস করছি। আপাতত আমরা আনসেন করছি না, আমরা কিছুটা সিন কম্প্রিহেনশন শেষ হলে আবার আনসেনে চলে যাব।
তাহলে সিন কম্প্রিহেনশন আমরা করছি। এর হচ্ছে শব্দার্থ, শব্দার্থগুলো একটু দেখবো। ইল হচ্ছে অসুস্থ, তাই না? আই ডাবল এল, ইল হচ্ছে অসুস্থ। এরপরে হচ্ছে থ্রট, থ্রট আছে সোর, সোর মানে হচ্ছে ব্যথাযুক্ত, এটা অ্যাডজেক্টিভ, সোর ব্যথাযুক্ত। এরপরে যেটা হতে পারে গেট ওয়েল, গেট ওয়েল মানে আরোগ্য লাভ করা। আচ্ছা ইন অর্ডার টু, এটা খুব সুন্দর একটা শব্দ, ইন অর্ডার টু, ইন অর্ডার টু মানে জন্য, এই কারণে, ওকে, ইন অর্ডার টু। এরপরে হচ্ছে গেট ওয়েল, গেট ওয়েল আমরা খুব সুন্দর একটা এক্সপ্রেশন, মানে আরোগ্য লাভ করা। গেট ওয়েল মানে মনে করো তুমি অসুস্থ হয়েছিলে, সেই অসুস্থ থেকে তুমি সুস্থতা লাভ করেছো, আরোগ্য লাভ করেছো, তো সেটা হচ্ছে গেট ওয়েল, আরোগ্য লাভ করা। হ্যাঁ, ভালো বাংলা হচ্ছে আরোগ্য লাভ করা। এরপরে এই শব্দটা তোমাদের জন্য দেওয়া যেতে পারে, একটু খুঁজে দেখি। আচ্ছা স্নিজ, স্নিজ মানে হচ্ছে হাঁচি দেওয়া, জানো নাকি? তারপর আমি লিখে দিচ্ছি স্নিজ, এস এন ডাবল ই জে ই, হাঁচি দেওয়া, হ্যাঁ না? দেওয়া। আচ্ছা আমার কাছে যেগুলো মনে হয়েছে আমি সেগুলোই মেইনলি এখানে হাইলাইট করেছি। তোমাদের যদি আরো কোনো সমস্যা থাকে আমি তো শুরুতেই বলে নিয়েছি, আমাকে বলে দিবে যে এখানে সমস্যা বা এই শব্দটা বুঝতে পারছি না। যে সময় তুমি কমেন্ট করো না কেন, যখনই তুমি ক্লাস দেখো না কেন, আমি সবসময় চেক করি, আমি দেখলে অবশ্যই কমেন্ট বক্সে আমি লিখে দিব শব্দার্থ। তাহলে ইল হচ্ছে অসুস্থ, সো হচ্ছে ব্যথাযুক্ত, ইন অর্ডার টু হচ্ছে জন্য, ইন অর্ডার গেট ওয়েল, গেট ওয়েল হচ্ছে আরোগ্য লাভ করা বা সুস্থতা লাভ করা, আর স্নিজ, স্নিজ হচ্ছে হাঁচি দেওয়া, এটা হচ্ছে একটা ভাগ, কোনো একটা কাজ করা। তো এই হচ্ছে শব্দার্থ। শিক্ষার্থীরা তোমরা শব্দার্থগুলো লিখে নাও, তারপর আমি তোমাদের জন্য একটা ছোট্ট হোমওয়ার্ক দিয়ে ক্লাস শেষ করে দিব। আর একটু সময় ধৈর্য সহকারে আমার সাথে থাকো। আচ্ছা দেখেছো? তাহলে এবার আমি তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। তাহলে এসডব্লিউ আমাদের কি থাকছে, আমরা আজকে কি কি শিখলাম? আচ্ছা আমরা ক্লাসের শেষে আমরা একদম একটা সংক্ষিপ্ত একটা আলোচনা করবো, একদম খুব সংক্ষেপে, যে আমরা আজকে যা যা শিখলাম। হ্যাঁ আমি একটু বোর্ডে লিখছি, দেখো বলেছিলাম আর একটু বেশি না, আর একটু আমি সংক্ষেপে, এটা খুব দরকার, মানে ক্লাসের শেষে একটু যদি আবার আমি সংক্ষেপে বলি তাহলে তোমাদের ভিতরে মানে বিষয়গুলো বুঝতে আরো সুবিধা হবে। আজকে আমরা কি কি শিখেছি বলতো? আজকে আমরা যা শিখলাম একটু সংক্ষেপে বলি। আজকে আমরা কি কি শিখেছি দেখো, আমরা হচ্ছে প্যারাগ্রাফ শিখেছি, সেটা কোথা থেকে? মডেল 10 এর 4 নং কোশ্চেন শিখেছি, তাই না? 4 নং এ কি ছিল? শর্ট কম্পোজিশন, মানে প্যারাগ্রাফ রাইটিং নিয়ে আজকে আলোচনা হয়েছে। শর্ট কম্পোজিশন, সেটা হচ্ছে শর্ট কম্পোজিশন, কিভাবে শর্ট কম্পোজিশন লিখতে হয়, এবং আমরা একটা প্র্যাকটিসও করেছি শর্ট কম্পোজিশন। এরপরে কি শিখেছি আমরা? মডেল 12 এর কি করেছি? একটা সিন কম্প্রিহেনশন প্র্যাকটিস করেছি এবং কিছু শব্দার্থ শিখেছি। তাহলে মডেল 12 এর সিন কম্প্রিহেনশন লিখে দেই, সিন কম্প্রিহেনশন, এবং আর কি শিখেছি আমরা? শব্দার্থ, তাই না? এই হচ্ছে আমাদের আজকে পড়ার আলোচ্য বিষয়, এবং এইগুলোই কিন্তু তোমাদের আলটিমেটলি হোমওয়ার্ক থাকবে। ওকে, তাহলে আজকে আমরা এই বিষয়গুলো শিখেছি। আজকের ক্লাস নিয়ে আমি যেহেতু ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি, তোমরা একটু রিভাইজ করো এবং দেখে নাও কোথাও কোনো সমস্যা আছে কিনা, এবং সমস্যা থাকলে সাথে সাথে আমাকে জানিয়ে দাও কোথায় সমস্যা, এবং এটাই তোমাদের হোমওয়ার্ক। ওকে, আমরা যা শিখবো সেটাই হোমওয়ার্ক থাকবে, আমরা শেখার বাইরে কোনো কিছুই হোমওয়ার্ক দিব না, তাহলে এটাই তোমাদের হোমওয়ার্ক।
SW তারপরে আমি একটু আলাদাভাবে লিখে নিই, যেহেতু আমি নতুনভাবে আজকে উপস্থাপন করেছি, তোমাদের অনেকে একটু কনফিউজড হয়ে যেতে পারো। হ্যাঁ, তাহলে আমাদের আজকে হচ্ছে SW হচ্ছে মডেল ট্রেনের 4 এবং মডেল 12 শব্দার্থ। হ্যাঁ, সেম কম্প্রিহেনশনও পড়বা এবং শব্দার্থগুলো শিখে নিবে, এগুলো পড়াও প্লাস লেখা। দেখো এগুলো পড়তেও হবে, বুঝে বুঝে পড়তে হবে, অবশ্যই বুঝে বুঝে পড়তে হবে এবং লিখে আমাকে জমা দিতে হবে। মেসেঞ্জারের গ্রুপ আছে আমাদের, সেখানে নাম রোল, যারা রেগুলার ক্লাস করে অবশ্যই জানো, আমাকে পোস্ট করে দিবে। তো দেখো আজকে আমরা কি কি শিখেছি। আজকে আমরা শিখলাম মডেল 10 4 নং শর্ট কম্পোজিশন, আর মডেল 12 সিন কম্প্রিহেনশন এবং শব্দার্থ। এটাই তোমাদের হোমওয়ার্ক থাকবে। দেখো এটাই তোমাদের হোমওয়ার্ক থাকবে। হ্যাঁ, হোমওয়ার্কটা তোমরা সুন্দরভাবে দেখে নাও। প্রিয় শিক্ষার্থীরা, আজ এ পর্যন্তই। সবাই সুস্থতা এবং মঙ্গল কামনা করে আমি আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।